সামনের দিনে আপনি পুরাতন কোনো ইকুয়েশন ইউজ করতে পারবেন না। আপনি ইউজ করবেন 91 নির্বাচনে কে কত পার্সেন্ট ভোট পাইছে, 2001 নির্বাচনে কে কত পার্সেন্ট ভোট পাইছে, এই কোনো স্ট্যাটিস্টিক সামনের দিনে কাজ করবে না। আপনাকে এখন তাকাইতে হবে যে নতুন জেনারেশন কি চায় এবং আপনি সেই চাওয়াটাকে স্যাটিসফাই করতে পারতেছেন কিনা। কারণ তারা শিবিরকে চিনে, এই শিবিরে ধরেন সাদিকের তারা আজকে থেকে চিনে না, তারা বিশ্ববিদ্যালয়ের সাদিককে অনেকদিন আগ থেকে দেখতেছে, সে তাদের সহপাঠী, ফরাদ তাদের সহপাঠী, এদের সাথে তারা বিতর্ক করছে, সামাজিক কাজ করছে, ক্যাম্পাসে গেছে, পড়াশোনা করছে। সো দে নো দেম। আপনার এই প্রোপাগান্ডা তাদের আর কাজ করতেছে না। বিএনপি যে রাজনীতি করতেছে এটা মূলত কপি পেস্ট অফ ছাত্রলীগের রাজনীতি অথবা আওয়ামী লীগের রাজনীতি। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় সাদিক মনুমেন্টাল ভূমিকা পালন করছে, সে ছিল এটার মানে অন্যতম আর্কিটেক্ট, একটা পাওয়ারফুল ভূমিকা পালন করছে এবং সে তার একার কাঁধের উপরে যতখানি ভান নিচ্ছে, যতখানি ডিজাইন এবং কোঅর্ডিনেশন করছে, এটা আনবিলিভেবল। এবং ওই জায়গায় যদি সে দাঁড়ায় না থাকতো তাহলে এই গণ অভ্যুত্থান মূলত সফল হইতো না। আমি মানে যে আলোচনাগুলো আসছে আমি এগুলোর সাথে এগ্রি করি যে এই নির্বাচনকে আপনাকে জুলাইয়ের লেন্স দিয়ে দেখতে হবে। আপনি যদি জুলাইকে না বুঝেন, যে গত বছর জুলাই আগস্টে আমাদের যে বিপ্লব হলো বাংলাদেশে, যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা ফ্যাসিবাদী সিস্টেম থেকে বের হয়ে আসলাম, এইটার লেন্স দিয়ে এবং এই জেনারেশনের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, এই লেন্স দিয়ে যদি আপনি না দেখেন তাহলে আপনি এটাকে বুঝবেন না। দেখেন, আমি একটা খুব ইন্টারেস্টিং জায়গায় ফোকাস করি, সেটা হলো আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগকে আমরা টেম্পোরারিলি নিষিদ্ধ করে দিয়েছি বাংলাদেশে, তাই না? ছাত্রলীগ এখানে নাই, কিন্তু এখানে ভোট পড়ছে কত পার্সেন্ট আপনি দেখেন, ভোট পড়ছে প্রায় 80%। তার মানে এই যে বাংলাদেশে আওয়ামী লীগ নাই, তাকে আপনি নির্বাচন করতে দেন নাই, কোনো ইম্প্যাক্ট আছে? কোনো ইম্প্যাক্ট নাই। মানুষ আনন্দের সাথে এসে নির্বাচনে দাঁড়াইতেছে, তাই না? অ্যাজ ইফ যে এখানে আওয়ামী লীগ নামে কোনো পার্টি কোনোদিন ছিল না, এখানে ছাত্রলীগ নামে কোনো দল কোনোদিন ছিল না। এইটাকে আপনাকে ফোকাস করতে হবে। ধরেন যে আপনি নানান জায়গা থেকে এই দৃষ্টিকে দেখতে পারেন, কিন্তু আপনাকে ফোকাস করতে হবে যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটা জেনারেশনাল আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটছে। একটা তরুণ প্রজন্ম সবকিছুকে নতুন দৃষ্টিতে দেখতেছে এবং এই যে নতুন দৃষ্টিতে তারা দেখতেছে, এই যে বিপ্লব তারা করলো, এই যে গণ অভ্যুত্থান তারা করলো, এই প্রজন্মের মধ্যে আপনার সাদিক একজন, যারা এটা নেতৃত্ব দিচ্ছে, যারা এটা প্ল্যান করছে, যারা এটার জন্য খাটছে, যারা রাস্তাঘাটে দৌড়াইছে, যারা কাজ করছে। তো এই জেনারেশন সাদিককে দেখতেছে তাদের একজন হিসাবে, তাদের মধ্য থেকে বড় হয়ে ওঠা একজন, যারা তাদের মতো করে চিন্তা করে, তাদের মতো করে আকাঙ্ক্ষা করে, পুরাতন রাজনীতি থেকে বের হয়ে আসতে চায়, নতুন কিছু তারা দেখতে চায়। আগের মতো করে আপনি ক্যাম্পাসে যায় মারামারি করবেন, এটা তারা পছন্দ করে না। আপনি আপনার ঘাড়ের রক ফুলায়া কথা বলবেন, এটা তারা পছন্দ করে না। তারা আপনার কাছ থেকে ভবিষ্যৎ শুনতে চায়, যে আপনি সামনের দিনে কি তাদেরকে দিবেন, আপনার প্ল্যান শুনতে চায়, কনস্ট্রাকটিভ রাজনীতি শুনতে চায়। তো এই জায়গাটাতে সাদিক অ্যাজ এ পার্সন, সাদিক ফরহাদদের যে প্যানেল অ্যাজ এ টিম এবং ছাত্র শিবির অ্যাজ এ অর্গানাইজেশন, আমি মনে করি যে একটা এক্সট্রাঅর্ডিনারি এবং ওয়ান্ডারফুল পারফরমেন্স করতেছে। তারা একটা অর্গানাইজড গ্রুপ, যারা এই জেনারেশনের সামনে একটা এক্সাম্পল রাখতেছে যে দেখো আমরা আগের মতো করে রাজনীতি করি না, এবং এই দেশকে, এই জাতিকে, এই ছাত্র সমাজকে দেওয়ার মতো আমাদের কিছু আছে। এই কনস্ট্রাকটিভ স্বপ্নটা ছাত্র সমাজকে যে দেখানোর জায়গা, এইখানে তারা ছাত্র দলকে আউটস্মার্ট করছে ইন অল পার্সপেক্টিভ। আপনি যদি ধরেন যে একেবারে প্রার্থী টু প্রার্থী যান, তাদের একাডেমিক রেজাল্ট দেখেন, তাদের লিডার হিসাবে কোয়ালিটি দেখেন, তাদের কথা বলার যোগ্যতা দেখেন, তাদের ক্যাম্পেইন স্ট্র্যাটেজি দেখেন, তাহলে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন যে শিবির অ্যাজ এ জেনারেশন ছাত্রদলকে আউটস্মার্ট করছে। এবং সামনের দিনে আপনি পুরাতন কোনো ইকুয়েশন ইউজ করতে পারবেন না। আপনি ইউজ করবেন 91 নির্বাচনে কে কত পার্সেন্ট ভোট পাইছে, 2001 নির্বাচনে কে কত পার্সেন্ট ভোট পাইছে, এই কোনো স্ট্যাটিস্টিক সামনের দিনে কাজ করবে না। আপনাকে এখন তাকাইতে হবে যে নতুন জেনারেশন কি চায় এবং আপনি সেই চাওয়াটাকে স্যাটিসফাই করতে পারতেছেন কিনা। যদি আপনি স্যাটিসফাই করতে পারেন তাহলে আপনি রেলেভেন্ট, আপনি যদি স্যাটিসফাই করতে না পারেন আপনি গন কেস। এটা ধরেন যে এক একটা জাতির ইতিহাসে এক একটা টাইম থাকে, যেমন ধরেন পাকিস্তান হয়েছে 47-এ, কিন্তু আপনি যখন 52 হইলো, তারপর 66 হইলো, 69 হইলো, তো চেঞ্জ হয়ে গেছে মানুষের মাইন্ডসেট, তাই না? পূর্ব পাকিস্তানের যেই লোকেরা পাকিস্তান চাইছে তারাই তো এরপরে আপনার বাংলাদেশ চাইছে, চেঞ্জ হয়ে গেছে না জেনারেশন। ঠিক একইভাবে বাংলাদেশ এখন একটা জেনারেশনাল পরিবর্তনের মধ্যে দিয়ে চাইতেছে। এই যে 71-এর পরে যে রাজনীতি হয়েছে, বিভাজনের রাজনীতি, মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি, বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি, সেকুলার রাজনীতি, এটা মানুষ পছন্দ করে না। মানুষ এখন এই জাতীয় চেতনার রাজনীতি বাদ দিয়া তারা এখন তার অধিকারের রাজনীতি চায়।
সে মুসলমান, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, কিন্তু আবার এই দেশে মানুষ আপনারও যারা নন মুসলিম আছে তাদের সাথে একসাথে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করছে। তো সে তার মুসলমান আইডেন্টিটি যেরকম চায়, আবার সে সাম্প্রদায়িক বিদ্বেষ চায় না, এবং এইখানে দাঁড়াইয়া সে তার নাগরিক অধিকারের প্রশ্ন তুলতে চায়। সে সাধারণ ছাত্র হিসাবে ক্যাম্পাসে ভালো থাকতে চায়। তারে জোর করে কেউ মিছিলে নিয়ে যাবে, মিটিংয়ে নিয়ে যাবে, তারে যে থাপ্পড় দিবে, তারে নির্যাতন করবে, বুলিং করবে, এটা সে চায় না। তো এই যে তার নতুন একটা আকাঙ্ক্ষা, যেটা বাংলাদেশে এখন একটু একটু করে পরিস্ফুট হইতেছে, এই আকাঙ্ক্ষা কে স্যাটিসফাই করতে পারবে, এটা হলো তার কোশ্চেন। এই যে তার কে স্যাটিসফাই করতে পারবে, এই কোশ্চেনের কনস্ট্রাকটিভ উত্তর যদি আপনি না দিতে পারেন, তাহলে আপনি এদেরকে উইন করতে পারবেন না। তা আমার কাছে মনে হয় যে শিবির এই নির্বাচন জিতছে এই কারণে যে কালেকটিভলি একটা জেনারেশন হিসাবে তারা এখন এই প্রশ্নের সবচেয়ে ভালো উত্তর দিতে পারে, যে দেখো আমি সবচেয়ে স্মার্ট জেনারেশন, আমি সবচাইতে কনসিস্টেন্ট জেনারেশন, আমি সবচাইতে অনেস্ট জেনারেশন, আমি সবচাইতে ভিশনারি জেনারেশন, এবং আমার লিডারশিপ উইল সলভ দিস প্রবলেম। তারা এই সিম্পল মেসেজটা সাধারণ ছাত্রদেরকে দিতে পারছে, এবং জুলাইয়ের মধ্য থেকে উঠে আসার কারণে তারা শিবিরকে এখন ট্রাস্ট করছে। যে সমস্ত প্রশ্ন আপনার ধরেন অ্যান্টাই শিবির ব্লক থেকে করা হয়, যে মুক্তিযুদ্ধ, মৌলবাদ, মেয়েরা ভোট দিবে না, ইত্যাদি ইত্যাদি, এগুলো আর তাদের কাছে রেলেভেন্ট কোশ্চেন না, কারণ তারা শিবিরকে চিনে। এই শিবিরে ধরেন সাদিকের তারা আজকে থেকে চিনে না, তারা বিশ্ববিদ্যালয়ে সাদিককে অনেকদিন আগ থেকে দেখতেছে, সে তাদের সহপাঠী, ফরাদ তাদের সহপাঠী, এদের সাথে তারা বিতর্ক করছে, সামাজিক কাজ করছে, ক্যাম্পাসে গেছে, পড়াশোনা করছে। সো দে নো দেম। আপনার এই প্রোপাগান্ডা তাদের আর কাজ করতেছে না, বরং তারা যেটা চায় সেটার উত্তর তারা এই জেনারেশনের কাছ থেকে পাইতেছে। এবং এখান থেকে আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতির সামনের দিনের একটা ট্র্যাজেক্টরি স্পষ্ট হইতেছে, যে আপনি যদি কোয়ালিফাইড না হন, আপনি যদি কম্পিটিটিভ না হন, আপনি যদি ভিশনারি না হন, আগামী দিনে এই দেশের জনগণ কি চাইতেছে এই প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন, আপনি নেগেটিভ ক্যাম্পেইন কইরা এই দেশে আর নির্বাচন জিততে পারবেন না। যে আপনি আরেকজনের পিছনে লাগবেন, তার ব্যাপারে নানান কথা কইবেন, তারে কইবেন, ইত্যাদি ইত্যাদি ট্যাগ দিবেন, এগুলোর মধ্য দিয়ে আপনি নির্বাচনে জিতবেন, এটা আর হবে না। যেমন আপনি ধরেন যে ছাত্র দলের একটা পিভটাল মোমেন্ট আমি আপনাকে বলি, যে তাদের এজিএস ক্যান্ডিডেট যে ছিল মায়ের, খুবই ভালো ছেলে, আমি তার প্রচন্ড লাইক করি, কিন্তু সে একটা ডিজাস্টার করছে। সেটা হলো তাকে একজন প্রশ্ন করছে যে আপনি যদি আবার ক্ষমতায় আসেন, ডাকসুতে যদি আপনি জিতেন, তাহলে 90-এর পরে ছাত্রদল জিতটা যেটা করছে, যে আর ডাকসু ইলেকশন দেয় নাই, আপনি একই কাজ করবেন কিনা। এই প্রশ্নের উত্তরে সে বলছে যে আপনি যে প্রশ্নটা করতেছেন, আপনি আসলে শিবিরে এই কারণে প্রশ্ন করছেন, আপনি সাধারণ ছাত্র না। তো এই যে তার ট্যাগিং, যে সে একটা ছাত্রের আকাঙ্ক্ষাকে সম্মান করতে পারলো না, যে ঠিক আছে আপনি শিবির, সো হোয়াট, আপনার প্রশ্নের মেরিট আছে, কারণ আপনি আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি আমার ভোটার। এই যে কম্পিটেন্টলি এই পার্সপেক্টিভ থেকে সে এটা দেখতে পারলো না, এটা তার ইনকম্পিটেন্সি শো করে, যে সে আসলে কম্পিটেন্ট না টু ডিল দিস জেনারেশন। তো এইটা আপনি ছাত্র শিবিরকে দেখবেন তারা এই ব্লান্ডারটা কোথাও করে না, তার কারণ হলো তারা এইখানে কম্পিটেন্ট। তা আমি মনে করি যে আগামী দিনের রাজনীতিতে এই কম্পিটেন্সি উইল বি দ্য বার্নিং কোশ্চেন, এবং কেউ এই কম্পিটেন্সি আপনার না দেখাইয়া এখানে আসতে পারবে না। এবং 2-4 জন আপনি স্বতন্ত্র প্রার্থী দেখবেন যারা কম্পিটেন্ট, তারা জিতে গেছে। আমি বোধহয় শিবির আমাকে কারেক্ট করো আর কি, মোসাদ্দেক জিতছে খুব সম্ভবত, আমি জানি, এবং আরো কয়েকজন স্বতন্ত্র প্রার্থী জেতার মতো আছে, যারা বাইরে থেকে আছে তাদের জেতার। এবি জোবায়ের 2 জন জিতছে আমি জানি, এবি জোবায়ের জিতছে, ওদের 2 জনেরই জেতার কথা। তন্নি জিতেছে, 3 জন। তো তার মানে আপনি দেখবেন যে যাদের প্রোফাইল খুব ভালো, যারা খুব আউট স্মার্ট, যাদের মানে পজিটিভ কন্ট্রিবিউশন আছে, তারা স্বতন্ত্র জায়গা থেকেও জিতে আসতেছে। তো এইটা বাংলাদেশের রাজনীতির একটা রেগুলার ঘটনা হবে আগামী দিনে। এবং আমি বিএনপির ব্যাপারে আমি কমেন্ট করবো না, সম্রাট ভাই বলবে, কিন্তু আমি আমার একটা দুঃখের কথা বলে রাখি, সেটা হলো যে জিয়াউর রহমানকে যদি আপনি দেখেন, ওনার যে বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশের এখনকার আকাঙ্ক্ষার জন্য এটা সবচাইতে বেশি ফিট করে, সবচাইতে বেশি ফিট করে। ওনার যে পলিটিক্যাল অনেস্টি, উনি চুরি করে নাই, ডাকাতি করে নাই, বদমাশি করে নাই, ওনার আত্মীয় স্বজনকে কেউ চিনেই না, এই যে ওনার অসাধারণত্ব, উনি এই সময়ের সবচাইতে বড় অ্যাসেট হইতে পারতো এই জেনারেশনের কাছে। কিন্তু আনফর্চুনেটলি বিএনপি এটা নিতে পারতেছে না, কারণ বিএনপি যে রাজনীতি করতেছে এটা মূলত কপি পেস্ট অফ ছাত্রলীগের রাজনীতি অথবা আওয়ামী লীগের রাজনীতি। তো এখান থেকে আইসা যদি জিয়াউর রহমানের এই এক্সেলেন্স গুলোকে তারা যদি এইটাকে রিক্লেইম করতে পারে, এটা বিএনপির জন্য বিশাল চ্যালেঞ্জ। এই রিক্লেইম করতে পারলে তারা রাজনীতিতে রেলেভেন্ট থাকবে, এবং রিক্লেইম না করতে পারলে তাদের রেলেভেন্সি বাংলাদেশের রাজনীতিতে থাকবে না বলে আমার মনে হয়। সম্রাট ভাই, আমি সরি, আমার অপিনিয়ন বায়াসড। না, থ্যাংক ইউ, কোনো সমস্যা নাই। লম্বা দিন কাজে আমার ওইদিকে বায়াস থাকতে পারে, কিন্তু আমার কাছে এটা মনে হয় যে জিয়াউর রহমান বিশাল অ্যাসেট, এবং এই অ্যাসেটকে ইউটিলাইজ না করতে পারলে বিএনপির রাজনীতির সামনে দিকে অনেক অনেক বেশি চ্যালেঞ্জের মধ্যে পড়বে। জামাতেরও চ্যালেঞ্জ আছে, যে জামাত কিভাবে ধরেন যে সংখ্যাগরিষ্ঠ জনগণের কাছে নিজেকে রেলেভেন্ট করে তুলবে, সেটা একটা অনেক বড় প্রশ্ন। শিবির ডাকসু ইলেকশনের মধ্যে দিয়ে প্রমাণ করছে যে তারা এটা পারতেছে। তো জামাতের লিডারশিপকেও সেই কম্পিটেন্সি প্রুভ করতে হইব।
তাইলে পরে এই কম্পিটেন্সি প্রুফ না করে বাংলাদেশে কেউ আসতে পারবে না। এটা হচ্ছে আমার কনক্লুশন। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই ছোট্ট, এরপরে যাবো সবার কাছে, যে এইবারের যে নির্বাচন শিবির বা জামাত তাদেরকে মনে করা হয় যে সবসময় একটু অন্যদের থেকে সরে থাকে, স্পেশালি ওমেন। কিন্তু এবার আমরা দেখলাম নির্বাচনে যে শিবিরের পাশে একজন ওমেন, ওনার নামটা খুব সম্ভব জুমা বোধহয়, সম্ভবত ওনার নামটা কি আমার ঠিক মনে নেই, জুমা হ্যাঁ, বোধহয়, জুমাই। রাইট। আর অন্য একজন চাকমা, একজন অন্য ধর্মের তাদের প্যানেলে ছিল, বুদ্ধিস্ট, রাইট। তো আপনি কি মনে করেন যে এটা জামাত শিবিরের যে পলিটিক্সের মধ্যে এটা একটা চেঞ্জের মানে আলামত? শিবির বা জামাত যেটা করতে চাইতেছে সেটা হলো যে তারা লোকদেরকে আশ্বস্ত করতে চাইতেছে যে আমরা একটা ইনক্লুসিভ রাজনীতি করতে ইন্টারেস্টেড, যেখানে যারা আমাদের দলের বাইরে, যাদের সাথে আমাদের দলের ইস্যুতে একমত নাই কিন্তু এজেন্ডা ভিত্তিক ঐক্যমত আছে, বাংলাদেশের স্বার্থ নিয়ে ঐক্যমত আছে, দেশের জন্য সততার সাথে কাজ করবে এখানে ঐক্যমত আছে, তাদের সাথে একটা জোটবদ্ধ রাজনীতি। এটা তো জামাত আগেও করছে, বিএনপির সাথে জামাতের জোট ছিল না, 4 দলীয় জোটের মধ্যে তো জামাত ছিল, সরকারি গেছে। তো বিএনপির পলিটিক্যাল ফিলসফি আর জামাতের পলিটিক্যাল ফিলসফি তো এক না, কিন্তু তারপর একসাথে গেছে। কেন গেছে? কারণ কিছু জায়গায় তাদের কমন ঐক্যমত আছে। ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে তারা একটা ইসলামী এবং জাতীয়তাবাদী শক্তি হিসাবে নিজেদেরকে দেখছে। তো শিবির এক্স্যাক্টলি সেম প্রিন্সিপাল এখানে অ্যাপ্লাই করতেছে, যে তারা সমাজের অপরাপর লোকদেরকে, ধরেন যে যারা, যেহেতু শিবির হচ্ছে আপনার একটা মুসলিম বেসড অর্গানাইজেশন, যারা নন মুসলিম তাদেরকে তারা ইনক্লুড করতেছে। শিবিরের ধরেন যে ছাত্রী সংস্থার যাদের সাথে শিবিরের মোর কোলাবোরেশন, তারা একেবারে ইসলামের প্রিন্সিপাল তাদের পার্সোনাল লাইফে ড্রেস কোড এক্স্যাক্টলি ফলো করে। তো যারা ফলো করে না তাদেরকেও তারা প্যানেলে নিছে। তো এটার মধ্য দিয়া তারা একটা সিগন্যাল দিতে চাইতেছে সবাইকে যে আমরা দেশের জন্য কাজ করতে চাই এবং আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। তো আপনি আরেকটা জিনিস, লাস্টে আপনি একটা জিনিস জানতে চাই, সেটা হলো যে যিনি বিপি প্রার্থী সাদিক কায়েম, তার সম্পর্কে আপনি গত পরশুদিন সম্ভবত আপনার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন তার সম্পর্কে, তার ব্যক্তিগত, তার লিডারশিপ, তার কোয়ালিটি, তার যোগ্যতা, এইসব বিষয় নিয়ে। সো আপনি সে ঢাকা ইউনিভার্সিটির যদি বিপি পদে যখন সে বিজয়ী হবে এবং নেতৃত্ব দেবে প্রায় 40,000 স্টুডেন্ট, সে কী ধরনের ডায়নামিজম, কী ধরনের পরিবর্তন আনতে পারবে বলে তার লিডারশিপে আপনার মনে হয়? আমি আপনাকে দুইটা জিনিস বলি জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের জায়গা থেকে। একটা হলো যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় সাদিক মনুমেন্টাল ভূমিকা পালন করছে। সে ছিল এটার মানে অন্যতম আর্কিটেক্ট, একটা পাওয়ারফুল ভূমিকা পালন করছে এবং সে তার একার কাঁধের উপরে যতখানি ভান নিচ্ছে, যতখানি ডিজাইন এবং কোঅর্ডিনেশন করছে, এটা আনবিলিভেবল। এবং ওই জায়গায় যদি সে দাঁড়ায় না থাকতো তাহলে এই গণ অভ্যুত্থান মূলত সফল হইতো না। আর দ্বিতীয়ত হইল, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনার হচ্ছে যারা সরকারি গেছে, যারা বিভিন্ন জায়গায় ভূমিকা পালন করছে, আজকে দেখেন তাদের সবার ব্যাপারে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হইতেছে, তাই না? আপনি অন্তর্বর্তী সরকারের মধ্যে ছাত্র উপদেষ্টাদের খুব আলাদা করে কোনো আউটপুট আপনি দেখবেন না। তো এইখানে যদি সাদিক থাকতো তাহলে আপনি দেখতেন যে গণ অভ্যুত্থানের মধ্যে আপনি যে বিউটি দেখছেন, যে খুব অর্গানাইজড এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করতেছে, এই বিউটিটা আপনি তখন দেখতেন ছাত্রদের কাজের মধ্যে দেখতেন। আপনি জাস্ট গণ অভ্যুত্থানের পরে সাদিককে মাইনাস করে দিচ্ছেন, এই কারণে এই বিউটিটা এখান থেকে হাওয়া হয়ে গেছে। এবং আপনি এখন তো সাদিক এই নির্বাচনে জিতছে, তার নির্বাচনের সময় তার যে স্পষ্টভাবে আপনার নির্বাচনী প্রতিশ্রুতি যেগুলো ছিল সেগুলো সে এখন একটা একটা করে ধরে ধরে আপনি পালন করার চেষ্টা করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কন্ট্রিবিউট করবে।